এত ঘরে ঘরে 20-25 বছর আগে তো এত থাইরয়েডের পেশেন্ট ছিল না। আজকে যে পরিমাণ, এমন বাড়ি নেই যেখানে থাইরয়েডের একটি পেশেন্ট নেই। ঠিক সেই রকম পলিসিস্টিক ওভারি কি হারে বেড়ে গেছে। তো আমি কিন্তু সকলকে বলি, দেখো বাবু, এই 20-25 বছরে এই রোগটা বেড়েছে। আগে হয়তো 6 মাস 1 বছর পরে একটা পেশেন্ট পেতাম। আজকে এমন দিন নেই যেখানে কয়েকটা এই পেশেন্ট আসে না। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মানে জীবন ধারণের অত্যাবশ্যকীয় উপাদানগুলোর যে দূষণ, সে একেবারে ভাগার থেকে শুরু করে আমরা সত্যি খুব সন্ত্রস্ত হয়েছিলাম। আমিও অনেককে বলেছি, ভাই আমি দীর্ঘদিনের নিরামিষাশী হওয়ার ফলে একদিক দিয়ে স্বস্তি লাভ করি এই কথা ভেবে যে অ্যাটলিস্ট কুকুর বেড়াল আমি খাইনি। তো আমার ক্লিনিকে সেদিন ওই একটা 12 ক্লাসে পড়ে, কত হবে ধরলাম এই 15-16 বছরের মেয়ে, খুব উচ্ছল মেয়েটি। তার শ্বাসকষ্টের জন্য আসে, ভালো আছে এখন। তো তাকে বললাম যে হ্যাঁ, তার মা বলছিল দেখুন না এই কাগজে দেখাচ্ছে সবই খাবারের মাংস, আর মেয়ে আমার মাংস খাবেই। তো আমি বললাম হ্যাঁ, তুই তো খুব অকুত ভয় দেখতে পাচ্ছি, তারপরেও খাস। তখন এমন অসাধারণ উত্তর দিল যে আমি সত্যি চমকে গেলাম। বলে আচ্ছা স্যার, আমরা এটা সার্ভাইভালের প্রশ্ন, আমরা এটা খেয়েও বেঁচে আছি। দেখুন ওই আমরা টিভিতে দেখছি বেয়ার গ্রিল এসব কত কিসব খাচ্ছে, খেয়ে বেঁচে আছে। আর আমরা যদি এটা খেয়ে বেঁচে থাকি তো কি এটার অসুবিধার কি আছে? আমি বললাম সব বাবা, এটাকে এভাবেও যে ভাবা যেতে পারে এটা আমার কল্পনায় ছিল না। আমি বললাম আই হ্যাভ লার্ন ফ্রম ইউ যে সত্যি কথাই বেয়ার গ্রিল যেমন কেঁচো, আরশোলা অনেক কিছু অবলীলাক্রমে খেয়ে ফেলছে এবং খেয়ে দেখা যাচ্ছে বেঁচেই আছে। ও বলছে তো আমি তো ইন্সপায়ার্ড হচ্ছে ওকে দেখে, যে ও যেমন ভাবে বেঁচে আছে, এই ভাগাড়ের মাংস যাই হোক আমরাও বেঁচে থাকবো। তো যাই হোক, আমাদের মানে এটা সাহস না দুঃসাহস সে নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তোলা যেতে পারে। তবে এই অসাধারণ আতঙ্কের বাতাবরণে এই ধরনের একটি হাস্যকর ঘটনা আমার মনে হলো এটা সবার সঙ্গে শেয়ার করা যায়। তো আমরা একটু গভীর আলোচনাতেই যাচ্ছি খাদ্য এবং পানীয় এগুলো নিয়ে, আমাদের চারপাশের বিবিধ রকম দূষণের বিষয় নিয়ে। তো কেলি আয়োড, আসলে ভাই আমায় বলেছিল কেলি গ্রুপ অথবা কেলি আয়োড। কেলি আয়োড বলতে গেলে কেলি গ্রুপও এসেই যাবে। কেলি আয়োডও কিন্তু এরকম একটি দূষণময় পরিমণ্ডল রচনা করে ফেলেছে বলা যায়। কেন না, এই সামনের বাড়ি, যে রাস্তার সামনে দিয়ে আপনারা আসেন, এই সামনের বাড়ির একটি মেয়ে, তার হাজব্যান্ড কদিন আগে আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল। সে কথা প্রসঙ্গে তার স্ত্রী মাঝে মাঝে তারা ওষুধ টষুধ নিয়ে যায়, রেগুলার পেশেন্ট নয়। সে বললো যে এরকম জানেন তো, মেয়েটা খুব শান্ত মেয়ে, আমি তো তাকে সুদীর্ঘকাল দেখছি, লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে। মেয়েটা এত খিটখিটে হয়ে যাচ্ছে, স্কিনে কিছু ইরাপশন, এগুলো কিছুতেই যাচ্ছে না। এগুলো নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, বিভিন্ন চিকিৎসক দেখিয়েছি। আর তারপরে অবশ্য এখানে একটা কথা আছে, সমস্ত চিকিৎসক ফেল হলে তারপরে তো হোমিওপ্যাথের কাছে আসে লোকে। তো আমার মনে আছে বছর 30 আগের কথা, এরকম কোনো এক আমাদের পরিচিত শিক্ষক, সে খুব অ্যালোপ্যাথি ভক্ত আর কি। তো সে কথা প্রসঙ্গে এরকম বলেছিল যে আমি বাপু পড়তে হলে আমি অ্যালোপ্যাথি করবো, আমি হোমিওপ্যাথি করবো না। এটা একদম খাঁটি কথা। মরতে গেলে নিশ্চয়ই অ্যালোপ্যাথি করতে হবে, কারণ হোমিওপ্যাথি করলে শুধু বাঁচিয়ে দেবে। কাজে টার্গেট যদি থাকে মরতে হবে, তো আপনার এই কথাটা, ওই কথাটাকে যে এরকম ভাবে ঘোরানো যেতে পারে একটু হতভম্ব হয়ে যায়। কিন্তু আমি বলেছিলাম যে কথাটা এটাই, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। তার অর্থ এটাই যে যখন সমস্ত গতি শেষ, যখন চিকিৎসার আর কোনোভাবে রুগীটাকে বাঁচানোর রাস্তা নেই, তখন হোমিওপ্যাথি বাঁচায়।
এটা সত্যিকারের অর্থ এটা আমাদের এখানেও তাই। তো বলছে যে এরকম রোগীটাকে দেখাচ্ছিলাম এবং পেশেন্ট কোনোভাবেই আরোগ্য হচ্ছে না। এর মধ্যে আমি কিন্তু দুটো জিনিস সম্বন্ধে সকলকে বলি ইদানিং কালে, এত চারপাশে মেয়েগুলোর সব পলিসিস্টিক ওভারি যে পরিমাণে বাড়ছে এবং থাইরয়েড, আমি কিন্তু দুটো জিনিসের প্রতি সকলকে সচেতন থাকতে বলি। একটা বলি পোলট্রির খাবার, আর একটা হচ্ছে এই খাবারের নুন। দেখা গেছে এই মেয়েটির ক্ষেত্রে তার হাজবেন্ড বললো যে আপনার কাছে শুনে এসে আমরা নুনটা বন্ধ করলাম, এবং আশ্চর্য ব্যাপার এর এই কমপ্লেন গুলো সেরে গেল। তো আমি তাকে আর বলিনি কেলি আয়োড তো মেশানো হয়, পটাশিয়াম আয়োড মেশানো হয়, তো তাহলে পটাশিয়াম আয়োডাইড যখন মেশানো হচ্ছে, এই মেয়েটা খুব সেন্সিটিভ মেয়ে, কাজে পটাশিয়াম আয়োডাইডের যা সিমটম, হার্শনেস অফ টেম্পারামেন্ট, তারপরে স্কিনের বিভিন্ন রকম ইরাপশন, এইগুলো অ্যালার্জিক রিয়াকশন, এগুলো তার শুরু হয়েছিল। এখন কথা হলো এই পটাশিয়াম আয়োডাইডটা দেওয়া হচ্ছে উদ্দেশ্য মহৎ, থাইরয়েডের সমস্যা থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে। সমুদ্র, হিমাচল, ভারতবর্ষ এবং এটা কিন্তু বিদেশেও এটা খাওয়ার রেওয়াজ আছে, সেটা আমরা সেই প্রসঙ্গে আসছি, চেরনোবিল প্রসঙ্গে এটা আসছে। এইবার কিন্তু আমার যার প্রয়োজন নেই, যার থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন সব ঠিকঠাকই আছে, আমি যদি দিনের পর দিন ওটা খেতেই থাকি তাহলে আমার কিছুই রিয়াকশন হবে না। এটা থিওরিটিক্যালি কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই মেনে নেওয়া যায়? এইটা কিন্তু দিনের পর দিন যার প্রয়োজন নেই তাকেও খেতে হচ্ছে, এরা মার্কেটাইজ এত সুন্দরভাবে করে। তো যাই হোক, এই ক্ষেত্রটা আমি এই দুটো ক্ষেত্রে বারণ করি। একটা হলো নুন, কেননা এত ঘরে ঘরে 20-25 বছর আগে তো এত থাইরয়েডের পেশেন্ট ছিল না। আজকে যে পরিমাণ, এমন বাড়ি নেই যেখানে থাইরয়েডের একটি পেশেন্ট নেই। ঠিক সেই রকম পলিসিস্টিক ওভারি কি হারে বেড়ে গেছে। তো আমি কিন্তু সকলকে বলি, দেখো বাবু, এই 20-25 বছরে এই রোগটা বেড়েছে। আগে হয়তো 6 মাস 1 বছর পরে একটা পেশেন্ট পেতাম, আজকে এমন দিন নেই যেখানে কয়েকটা এই পেশেন্ট আসে না। তো সেখানেই এই ব্যাপক হারে এই পেশেন্ট আসার পেছনে আমাদের তো খাদ্যের কথা ভাবতেই হয়। এবং আমি একদিন আমার মনে এলো যে এই 20-25 বছরে আমাদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন হয়েছে। আমার মনে পড়ে শৈশবে কৈশোরে বাড়িতে মাংস মানে তো মাসে একদিন, কি বছরে, আমাদের খুব শৈশবে মনে পড়ে বছরে একদিন মাংস খেতাম। আমরা বিহারে থাকতাম, সেখানে দুগ্ধের প্রাচুর্য ছিল। আমি যার জন্য বলি আমরা এখনো দুগ্ধ পোষ্য, সেই ইয়েটা রয়ে গেছে, আকর্ষণ। কিন্তু মাছ মাংস প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়নি। কিন্তু এখন পোলট্রি পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, যার জন্য আমাদের চিকেন খাওয়াটা এত অনায়াস হয়ে গেছে। চিকেন অথবা ডিম খাচ্ছেই, বাচ্চারা তো ডিম ভালোই বাসে। এরা তো স্টেরয়েড দিয়ে এগুলোকে বড় করছে, আর এই স্টেরয়েড গুলো তো আমরা যারা খাচ্ছি তাদের শরীরে কি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তো। এবং মেয়েদের যেহেতু পিরিয়ডের গোটা ব্যাপারটাই হরমোন নিয়ন্ত্রিত, এই বেচারারা বেশি সাফার করছে। এবং এটা আমার মনে হলো, যার পর থেকে আমি কিন্তু প্রত্যেককে এটা সময় সাবধান করি। আমি, দেখো বাবু, তুমি দেশি মুরগি খাও, আমার কিছু বলার নেই, হাঁসের ডিম খাও, আমার কিছু বলার নেই, কিন্তু পোলট্রি সম্বন্ধে সাবধান। সেটা যেমন একদিক পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্টের ক্ষেত্রে, তেমনি নুন, আমি কিন্তু এর একটা ক্যাম্পেইন করি যে এমনি পুরোনো দিনের নুনে যদি ফিরে যেতে পারো সবচেয়ে ভালো হয়। তো যখন দেখলাম তার জলজান্ত দৃষ্টান্ত যে আমার কথা শুনে ওই নুন খাওয়া বন্ধ করার পরে এই মহিলাটির সমস্যাগুলো সেরে গেল, আমি নতুন একটা স্পিরিট পেলাম, আর এই ক্যাম্পেইনটা আরো ভালো করে চালাবো, এটা আমি স্থির করে ফেললাম। এখন কেলি আয়োড ওষুধটা সম্বন্ধে পড়ার আগে দু একটা তথ্য আমাদের জেনে নিলে ভালো হয়। তথ্যগুলো যে আলোচনা করব সেখানে সেখানে আরেকটা কথা, এই কেলি আয়োড ড্রাগটা সম্বন্ধে আমাকে অনেকেই বলতে বলেছিলেন। তার একটা বড় কারণ হলো যে কেলি আয়োডটা আমাদের অ্যালেনে নেই। ডক্টর অ্যালেনের বইয়ে কেলি আয়োড লেখা নেই, বড়িকে আছে। কিন্তু আরেকটা কথা, বড়িকের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে যে 2-3টে ড্রাগের সম্বন্ধে খুব সুন্দর একটা ছবি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু কেলি আয়োড একটা। বড়িকের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, বড়িকে এমনিতে খুব সুখপাঠ্য বলা যাবে না, কিন্তু বড়িকের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার 2-1টা ওষুধের ক্ষেত্রে মার্ভেলাস, যেমন নাক্স ভমিকা।
নাক্সভমিকা সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি পার্টে এত সুন্দর একটা পুরো ছবি তুলে দেওয়া হয়েছে, ইউ উইল গো থ্রু ইট, পড়ে দেবেন। সেরকম কেলি আয়োড সম্বন্ধেও বড়ি যেটুকু বলেছেন যথেষ্ট। আরো কিছু তথ্য ইদানিংকালে পাওয়া গেছে, বিশেষত কেলি আয়োড সম্বন্ধে আমাদের নলেজটা আরো প্রসারিত হয়েছে। সেই রাশিয়ায় চেরনোবিল স্ফোরণ হলো, তার প্রভাব দেখা গেল বিশাল এলাকায়, রুশ, বেলারুস, মানে সেই সেই রেডিয়েশন বহুদূর অব্দি ছড়িয়ে গেল। বিশেষত ওই 10 থেকে 14 বছরের কিশোরেরা সবচেয়ে বেশি আক্রান্ত হলো। প্রবল হারে থাইরয়েড ক্যান্সার দেখা গেল। সেই এফেক্ট গুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এদেরকে খুব ভাবিয়েছে। তারা বলছে তারা দিচ্ছে সেখানে প্রোফাইলেকটিক ফর ট্রিটমেন্ট ইন রেডিয়েশন ইমার্জেন্সি। এই ক্ষেত্রে ওরা দেখেছে কেলি আয়োড কিন্তু একটা প্রোফাইলেকটিক হিসেবে কাজ করেছে। কেলি আয়োড এই রেডিয়েশনের দ্বারা ক্যান্সারাস ডিজেনারেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু ওরা মাত্রাটা দিয়েছে 130 মিলিগ্রামের মতো পার ডে দেওয়ার ফলে দেখছি ভালোভাবে চেক হয়েছে। আসলে আয়োডিন, কেলি আয়োডে তো আয়োডিন আছে, আর আয়োডিন রেডিও অ্যাক্টিভ আয়োডিন I-131 এরকম একটা ব্যাপার আছে, সেটার কিন্তু একটা বড় ভূমিকা আছে। তো সেই জন্য বলছে যে এই থাইরয়েড গ্ল্যান্ড ইজ ভালনারেবল টু অ্যাটমিক ইনজুরি। থাইরয়েড গ্ল্যান্ডটা এটাই অ্যাটমিক ইনজুরি যদি বলা হয়, সেটার একটা প্রবণতা যুক্ত। কেলি আয়োড সেদিক থেকে বাঁচায়। এটা কিন্তু হুর রেকমেন্ডেশন, এবং চেরনোবিলের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা সকলের নজরে আসে এবং কেলি আয়োডের নতুনতর ব্যবহার চিহ্নিত হয়। এই ঘটনাটায় আমাদের দিকে আরেকটা দৃষ্টি আকর্ষণ করে। আজকে যে পরিমাণ থাইরয়েডের অসুখ চারদিকে বেড়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে কেলি আয়োডকে চিন্তা করা। কেলি আয়োড থাইরয়েড অসুখের একটা অসাধারণ ওষুধ। যে কোনো আয়োডিন গ্রুপের যে কোনো ওষুধই থাইরয়েডের সমস্যায় ব্রিলিয়ান্ট কাজ করে, কিন্তু কেলি আয়োড জন্য স্পেসিফিক্যালি ওর কিছু রোল আছে। যেমন ফসফরাস দিয়ে আমরা দেখেছি আশ্চর্য ফল পাওয়া যায় থাইরয়েডের সমস্যায়, সেই রকম কিন্তু কেলি আয়োড। কেলি আয়োডের ব্যবহার যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যানিম্যাল এবং পোল্ট্রি ফিড। অ্যানিম্যাল পশু খাদ্য এবং ওই পোল্ট্রির খাদ্যের মধ্যে কিন্তু কেলি আয়োড থাকে একটা পার্সেন্টেজ। আমাদের টেবিল সল্ট তো আছে। ফ্রুট প্রিজারভেটিভ, তার মধ্যে কেলি আয়োডের ব্যবহার আছে। আর অ্যাজ এ টপিক্যাল ডিওডোরাইজিং এজেন্ট ফর লাইভস্টক ম্যানিওর, বিভিন্ন সার টার এগুলোর মধ্যে একটা গন্ধের ব্যাপার হিসেবে দেখা হয়। সাইড এফেক্ট হিসেবে কি কি পাওয়া গেছে? সাইড হিসেবে দেখা গেছে, এগুলো কিন্তু আমাদের সিমটম হিসেবে ইনক্লুড করতে হবে। সাইড এফেক্ট হিসেবে পাওয়া গেছে স্কিন র্যাশ। কেলি আয়োড কিন্তু অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশনের 1 নম্বর ওষুধগুলোর মধ্যে পড়ে। স্যালাইভারি সোয়েলিং, স্যালিভারি গ্ল্যান্ডের সোয়েলিং। আমি এই সিমটমটাকে আমি ছেলেটার মেজাজ দেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু মাম্পস, স্যালাইভারি গ্ল্যান্ডের অ্যাফেকশন, আর পুরো অ্যাব্রোটেনামের মেজাজ, ক্যামোমিলার মেজাজ। তো ওইরকম মেজাজ, গ্ল্যান্ড সোয়েলিং, বিশেষত স্যালাইভারি গ্ল্যান্ড, এই দেখে আমার মনে আছে আমি ছেলেটাকে কেলি আয়োড দিয়েছিলাম 30 কয়েক ডোজ। ওই 30 কয়েকটা ডোজেই সেরে গেছিল। তো এছাড়া ওই সোর, রাম, টিথ, মানে এইগুলো আর কি, যেটা মাকসলেও আমরা পাই, স্টমাটাইটিস বা এগুলো হয়ে মুখে ঘা হয়ে যাওয়া, এগুলো কেলি আয়োড আছে। তাতে কোরাইজা আছে, সর্দি কাশি, কেননা ওইটা কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিসের একটা ওষুধ, কাজেই সর্দি কাশি তো থাকবে। জিআই ডিস্টারবেন্স খুব ব্যবহার হয় না জিআই ডিস্টারবেন্সে, কিন্তু কেলি আয়োড জিআই ডিস্টারবেন্স ক্রিয়েট করার ক্ষমতা রাখে। আর জয়েন্ট পেন, ডিসপেরিউনিয়া, এগুলো আছে। জয়েন্ট পেনে তো আমার স্যারকে দেখেছি, স্যারের খুব প্রিয় ওষুধ ছিল কেলি আয়োড। বিভিন্ন রকম আর্থারাইটিক প্রবলেমে তিনি খুব ইউজ করতেন। তো এ পর্যন্ত স্যারকেই দেখেছি, স্যারকে আমি প্রশ্ন করেছিলাম যে কেলি আয়োডের ব্যবহারটা নিয়ে, যেমন কেলি গ্রুপের
কেলি কার্ভ স্যার ব্যবহার করতেন না বললেই হয়। পরে নাকি শুনেছিলাম যে কোনো এক সময় কেলি কার্ভের ব্যবহার, কেলি কার্ভ কিন্তু ঠিক মানে খুব অ্যাগ্রাভেট করার ক্ষমতা রাখে। কোনো একটা দুটো কেসে স্যার খুব অ্যাগ্রাভেশন পেয়েছিলেন, তারপর থেকে ওটাকে পাফি গ্লোবেলা, এটা একটা রেয়ার সিমটম, এটা পেলে স্যার কেলি কার্ভ দিতেন। এই গ্লোবেলা রিজিয়নটা কারো কারো সোয়েল থাকে, ফোলা থাকে, এটা কেলি কার্ভ রেপার্টরিতে একমাত্র কেলি কার্ভেরই আছে, তো এটা স্যার দিতেন। যেমন নবি নোজ, নাকের এদিকটা বেশ নব লাইক, এটা ওরাম মেটে আছে, এরকম আসলে যেগুলো কোনো একটা ওষুধ যদি কোনো একটা সিমটমের এরকম একটা রেয়ার ইন্ডিকেশন হিসেবে থাকে তো সেটা তো দেওয়া যেতেই পারে। যাই হোক, স্যার যেমন কেলি কার্ভ ভীষণ কম ব্যবহার করতেন, তেমনি প্রচুর ব্যবহার করতেন কেলি আয়োড, মেনলি সিফিলিটিক হিসেবে, সেকেন্ডারি সিফিলিস। অর্থাৎ স্যার তো ওই সিফিলিস বলতে তার যে ব্যবহারটা ছিল আরো ওয়াইডার ইউজ করতেন, তো সেখানে কেলি আয়োড ছিল স্যারের প্রেফারেবল ড্রাগ। আমরা একসময় জিজ্ঞেস করেছিলাম, তো স্যার হ্যানিম্যান তো মার্কারি বলছেন, হ্যানিম্যান কিন্তু কেলি আয়োড সম্বন্ধে হ্যানিম্যানের এক্সপোজার আমরা পাচ্ছি না, হ্যানিম্যান মার্কারি বলছেন। স্যার সেই জায়গায় স্যার বলতে হ্যাঁ মার্কারিটা প্রাইমারি সিফিলিসকে কভার করে আর কেলি আয়োড সেকেন্ডারি, তো স্বভাবতই প্রাইমারি সিফিলিস তো আজকে নেই বললেই হয়, মানে আমরা খুব একটা নেই বলবো না, আমরা খুব একটা পাই না, আমাদের হাতে আসে না, কিন্তু সেকেন্ডারি সিফিলিস তো সেদিক দিয়ে দেখতে গেলে থাকে। কিন্তু সেটা ছিল আমার একটা সময়ের কথা, পরবর্তীকালে কিন্তু আমার আবার মার্কসল বেড়ে গেছে। যখন সাইকিয়াট্রি জানতে পারলাম তখন ওই 221-এর যে 5টা ড্রাগ, তার মধ্যে ওই অ্যাকোনাইড, বেলেডোনা এগুলোর সঙ্গে মার্কসলও আছে, এবং ওই দৃষ্টিভঙ্গি থেকে ব্যবহার করার পরে কিন্তু মার্কসলের ব্যবহার আমার কেলি আয়োডের থেকে বরং এখন বেশি বলবো। যাই হোক, কিন্তু কেলি আয়োডের একটা ওয়াইডার রেঞ্জ আমি স্যারকে দেখেছি ব্যবহার করতে। আর কনস্টিটিউশনাল আলসার, যেহেতু সিফিলিটিক ধরলে আলসারের একটা, যে কোনো ধরনের আলসারের এর একটা ভালো ভূমিকা আছে, আর সাব অ্যাকিউট রিউম্যাটিজম, এই 3টে ক্ষেত্রে কিন্তু কেলি আয়োডের প্রভূত ব্যবহার আছে। এবং আর্থারাইট যত আমাদের এজেড পপুলেশন বাড়ছে, আর্থারাইটিসের কেসও তো বাড়ছে, তার উপর অনেক ক্ষেত্রেই আবার অকুপেশনাল হ্যাজার্ড, যে ছেলেগুলো কম্পিউটারের কাজ করে ঘন্টার পর ঘন্টা এই বিশেষ ধরনের চেয়ারগুলোতে বসে, এগুলো তো সব ভুগছে, এদের ক্ষেত্রে যেসব ওষুধগুলো দিতে হয় তার মধ্যে কেলি আয়োড একটা। সেই জন্য কেলি আয়োডের ব্যবহার কিন্তু এই জয়েন্টস এর অসুখে প্রবল, এবং আমরা খুব সুন্দর রেজাল্ট তার মাধ্যমে পাই। কেলি আয়োডে এবার দেখতে গেলে দুটো জিনিস, কেলি আর আয়োড, মানে পটাশিয়াম গ্রুপটাও আছে, আয়োডিন গ্রুপটাও আছে। এবারে কিন্তু দেখতে গেলে কিন্তু কেলি আয়োডের মধ্যে আয়োডিনের প্রভাবটাই বেশি। আয়োডিনের প্রভাবটা মানে এর মধ্যে কেলির প্রভাব যতটা না, কেলি গ্রুপ সম্বন্ধে ফ্যারিংটন যেমন কতগুলো কমন কথা বলছেন, ফ্যারিংটন তো এভাবে করেছেন কেলি গ্রুপ, যেমন তার মধ্যে থেকে কতগুলো তো লেবার আছেই তার কেলি গ্রুপের বিশ্লেষণে, যেমন প্রত্যেকটা কেলি গ্রুপের ওষুধে আর্লি মর্নিং অ্যাগ্রাভেশন আছে, হ্যাঁ সত্যি তাই, প্রত্যেকটাই আছে। তারপরে কেলি গ্রুপের মানুষের একটু মোটা সোটা হয়, ওনার এই বিশ্লেষণগুলো কিন্তু আমাদের মনে রাখার ক্ষেত্রে উপকার করে। যেমন ওখান থেকেই পেয়েছিলাম মিউরেট, যতগুলো মিউরেট আছে সবকটা কনস্টিপেটিভ, কেলি মিউর থেকে শুরু করে নেট্রামিউর সবগুলোই কনস্টিপেশন আছে। মিউরেটরা যদি কনস্টিপেটিভ হয়, এবং কেলির যে গ্রুপের যে বৈশিষ্ট্য ফ্যারিংটন বলেছেন একদম ফেলে দেওয়া নয়, তবে যেমন কেলি কার্ভ খুব শীত কাতর, আবার কেলি আয়োড কিন্তু গরম কাতর, ওর মধ্যেই আয়োডিনের প্রভাবে গরম কাতরতা আছে, আয়োডিনের প্রভাবে তার গ্ল্যান্ডের উপর অ্যাকশন আছে, আয়োডিনের প্রভাবে তার খিদে, কেলি আয়োডে খিদে বেশি, অ্যাপিটাইটটা বেশি, তো যেমন হাইপারথাইরয়েডে যেটা হয় ও তো খিদে পায় ওদের বেশি, তো এগুলো কিন্তু আছে। আমার মনে আছে কেলি আয়োড ড্রাগটা সম্বন্ধে প্রথম যার কাছে আমি জানি তিনি আসানসোলে, তখন আমার পিতৃদেব আসানসোলে রেলে কাজ করতেন, আমি স্টুডেন্ট লাইফ ওখানে যেতাম, ওখানে ডক্টর সদানন্দ পাল বলে একজন
হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, মানে সত্যিকারের একজন শ্রদ্ধেয় শিক্ষক। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, স্যার কেলি আয়োড সম্বন্ধে তো ওই অ্যালেনে কিছু নেই, তো তখনও বড়ি ওভাবে মন দিয়ে আমি পড়িনি। আমি বললাম কেলি আয়োড সম্বন্ধে একটু আইডিয়া পেতে চাই। উনি বললেন, দেখ, যে ড্রাগগুলো খুব বেশি তোর ওই অ্যাকোনাইট ভ্যালিডোরার মতো সবসময় ব্যবহার হচ্ছে না, অথচ মনে রাখতে হবে, সেগুলো মনে রাখার একটা সহজ উপায় তোকে বলে দিই। তার কাছাকাছি ধরনের যে ড্রাগগুলো, সেগুলোর চরিত্রের সঙ্গে মিল অমিল কোথায়, এটা দিয়ে মনে রাখা। যেমন বললেন, দেখ রাস্টাক্স তো জানি, চল হ্যাঁ রাস্টাক্স জানি, মনে করে দেখ হট রাস্টাক্স, এটাই কেলি আয়োড। একদম বাইরে বাজা। রাস্টাক্স হচ্ছে খুব চিলি, আর রাস্টাক্সের যদি চিলি না হয়, রাস্টাক্সের সমস্ত সিমটম তার সঙ্গে হট। আমি ভেবে দেখলাম, হ্যাঁ সত্যি তো, এই জয়েন্ট পেন, ব্যথা ব্যথা, হেন কেন, সে দিলে আরাম, এই তো সবই রাস্টাক্স আছে। আর সেই জিনিসটা যদি রাস্টাক্সের পেশেন্টে যদি হট পেশেন্ট হয়ে গেল, তো সে কেলি আয়োড। উনি এরকম, আমি কিন্তু ওনার এই পদ্ধতিটাকে গ্রহণ করেছিলাম এবং আমি দেখেছি এটা বেশ ভালো পদ্ধতি। এরকম ভাবে আমাদের ড্রাগের নলেজকে খুব সিম্পল ওয়েতে আমরা প্রসারিত করতে পারি। তো যাই হোক, তারপরে তো তার ব্যাপকতর ব্যবহার ক্ষেত্রে দেখলাম। আচ্ছা, এবারে কেলি আয়োডের ঠান্ডা লাগার প্রবণতা, সে হট হতে পারে, তার গরমটা বেশি, কিন্তু কেলি গ্রুপের সবকটারই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে। তার মধ্যে চরম বলতে পারি বোধহয় আমরা কেলি কার্ভকে, সে সবচেয়ে বেশি শীতকাতরে। কিন্তু কেলি বাইক্রোম আর কেলি আয়োডের এক জায়গায় খুব মিল, সেটা হচ্ছে সাইনোসাইটিসের দুটোই 1 নম্বর সারিতে। অবশ্য আরেকটা ওষুধ ভীষণ কম ব্যবহার হয়, কিন্তু সাইনোসাইটিসে তারও বিশাল ভূমিকা, সেটা হচ্ছে কেলি সালফ। ওটা বায়োকেমিক হিসেবেই বেশি ব্যবহার হয়, কিন্তু কেলি সালফ ওটা মনে করা যেতে পারে পালসেটিলার একটা পরিবর্তিত রূপ। কেলি সালফের সিমটম আর পালসেটিলার সিমটমের মধ্যে যথেষ্ট মিল, সেই হলুদ ডিসচার্জ। আবার অ্যাকচুয়ালি কিন্তু বায়োকেমিকে যেমন এক একটা ওষুধ ডিসচার্জের নেচার দিয়ে অনেকে মনে রাখে। সাদা ডিসচার্জ যেখানে পাচ্ছে কেলি মিউর দিচ্ছে, যেখানে হলুদ ডিসচার্জ পাচ্ছে কেলি সালফ দিচ্ছে। আর সেই হিসেবে আমিও মনে রাখতাম, প্রথম দিকে ব্যবহার করতাম গ্রিনিশ ডিসচার্জ, সেটা কেলি আয়োডে খুব আছে, আর কেলি বাইক্রোমের সাদা ডিসচার্জ। তবে দুটোই কিন্তু কেলি গ্রুপের একটা বৈশিষ্ট্য, স্টিকি ডিসচার্জ। কেলি বাইক্রোমেও যেমন, সাইনোসাইটিসে তো তাই হচ্ছে। শ্লেষ্মাটা কোরাইজাটা, এটা যতক্ষণ এটা রানিং নোজ স্টেজে থাকছে, ততক্ষণ তো এই সাইনোসাইটিসের কষ্ট করলে অতটা থাকে না। যখন সর্দিটা জমাট বাঁধলো, ঘন হলো, সাইনাসে জমলো, বেরোচ্ছে না, কষ্টগুলো তো তখন সেই স্টেজে কিন্তু এই সাইনোসাইটিসের স্টেজের একটা স্পেসিফিক বলা যেতে পারে কেলি বাইক্রোমকে, কিন্তু কিছু কম গুরুত্বপূর্ণ নয় কেলি আয়োড। কেলি আয়োড এবং যেখানে ডিসচার্জটা ইয়েলো হয়, এগুলো জাস্ট একটা দুটো কথায় আইডেন্টিফিকেশনের জন্য তখন কেলি সালফ দেওয়াও যায়। এদের কথা হলো, যখন আমরা একটা কম্পারিজনে চলেই আসছি, কিছু কিছু কম্পারিজন কিন্তু চলে আসে। কেলি গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি আমি ব্যবহার করেছি বোধহয় কেলি বাইক্রোম, আর তারপরেই কেলি আয়োড। আর আমার মনে হয়েছে কেলি গ্রুপের ওষুধগুলোর মধ্যে সবচেয়ে মিসইউজড হয় কেলি ফস। যে যেমন পাচ্ছে কেলি ফস খেয়ে নিচ্ছে কতগুলো। এটা অধিকাংশই আমার মনে হয়েছে এটা ম্যাক্সিমামলি মিসইউজড। তো যাই হোক, কিন্তু কেলি বাইক্রোমের সঙ্গে কেলি আয়োডের তুলনা অনেক সময়ই চলে আসে। সাইনোসাইটিসের ক্ষেত্রে যেমন অনিবার্যভাবে আসে, সেই রকম এছাড়াও পেটের ক্ষেত্রে, পেনের ক্ষেত্রে কেলি বাইক্রোমের পেন কিন্তু পয়েন্টেড পেন। পয়েন্টেড পেন বলতে একটা বিশেষ বিন্দুতে তার পেন। অ্যাকচুয়ালি কেলি বাইক্রোমটা মোর সিফিলিটিক, কেলি আয়োডে যথেষ্ট সিফিলিটিক, কিন্তু কেলি বাইক্রোমের আলসারের নেচার গুলো স্ক্রুইং টাইপের, যেন স্ক্রুর মতো, যেন মানে ডিপ ইটিং ভেতরের দিকে। আমার মনে আছে উনি ডক্টর কে.এস. ব্যানার্জি কোনো একটা রেডিওলজির ইয়েতে দেখাচ্ছিলেন যে দেখো এই পেশেন্টের কিন্তু ডুওডেনাল আলসার,
কিন্তু এটা একটা স্পটেড, একটা মাত্র স্পট পাওয়া যাচ্ছে। আসলে এটা খুব ডিপ ইটিং আনসার বলে রুগী এসব ক্ষেত্রে বলে না, এই একটা পয়েন্টে কি করে হয়, তার মানে এটা ডিপ ইটিং পেনিট্রেটিভ, সেই জন্য কিন্তু ওই একটা পয়েন্টে, তার মানে এগুলো কিন্তু বিশেষ করে সিভিলিটিভ স্বভাবযুক্ত ডিপ ইটিং হচ্ছে। আর এইরকম জায়গায় কিন্তু ওই ক্যালিবাইক্রম যে একটা পয়েন্ট, ডোডেনালসের একটা পয়েন্ট বলে যে ঠিক এই পয়েন্টে আমার যন্ত্রণা, সেটা ক্যালিবাইক্রম কভার করে। ক্যালিবাইক্রমের কিন্তু দারুণ ওষুধ। আমার মনে আছে ওই পেশেন্টটিকে আরগড়ি, মানে আমার এই আদুল চেম্বারের পেছন দিকে, মুসলিম ফ্যামিলি, খেত না মেয়েটা টাইমলি, তো তার ওই চিকিৎসা করতে গেলাম, সেইখানে দেখেছিলাম। আমাকে বলছে যে আমার একটা পয়েন্টে পেন। পেশেন্টের একটা মজার ঘটনাও ঘটেছিল, সে অনেকগুলো বাচ্চা কাচ্চা। আমি বললাম যে খাওয়া, মানে মেয়েটা বোধ হয় দারিদ্রও আছে সংসারে, তো এত বাচ্চা কাচ্চা স্বভাবতই। আমি বললাম যে এদিকটা তো তোমার ভাববার আছে। হাজব্যান্ড বললো কি করা যাবে, এটা তো আগে যিনি একজন মৌলভী সাহেব দেখতেন, ওষুধ দিয়েছিলেন, উনি বলেছিলেন পেট খালি রাখবে না, তো ওই জন্য পেট খালি রাখে না। হ্যাঁ, তো আমি বললাম কি ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, তো যাই হোক, আমি বললাম সেটা আমাদেরও বক্তব্য, তুমি সবসময় ওর অন্তত খেতে দেবে টাইমলি। যাই ও ওর মতো বুঝেছে এবং সেই মতো স্টেপ নিয়েছে, আমি আর কি বলবো। তো কেলি বাইক্রোমে কিন্তু ডিপ ইটিং, সেই জায়গায় কেলি আয়োডে হচ্ছে ডিফিউজ। কেলি আয়োডের পেন কিন্তু ডিফিউজ, মানে একটা জায়গায় পেন কিন্তু সেটা ছড়িয়ে আছে অনেক দূর। এইখানে কেলি বাইক্রোমের সঙ্গে কেলি আয়োডের তফাৎ। কেলি আয়োডের স্পটেড, পয়েন্টেড কেলি বাইক্রোমে, আর কেলি আয়োডে ডিফিউজ। এই কথাটা বলা যে সব জায়গায় যে তার পেনের নেচার হলো সে ডিফিউজ, ছড়ানো। পেনটা যেখানে হওয়ার কথা তার থেকে অনেকটা জায়গা অবধি প্রসারিত। তো এইটা ওর বৈশিষ্ট্য। এইরকম ভাবে আমরা দেখতে পাই কিছু কিছু বৈশিষ্ট্য তো আছেই। আচ্ছা, তো কেলি আয়োডের ডিসচার্জ, ওটা এমনি ঘন ডিসচার্জ হবে, কিন্তু ইয়েলো যেখানে গ্রিনিশ ডিসচার্জ, সেখানে যে দু তিনটে ওষুধ খুব ভালো কাজ করে, তার মধ্যে কেলি আয়োড একটা। হ্যাঁ, আরেকটা কথা, এবং জয়েন্ট গুলোতে হট পেশেন্ট কিন্তু ঠান্ডায় বৃদ্ধি, আবার জয়েন্ট পেনে কিন্তু এটা তো কোয়াইট ন্যাচারাল, জয়েন্ট পেনে কিন্তু হিট দিলে তার রিলিফ হয়, সে গরম চায়। এখন এটা তো কমন সেন্স, ক্যাপিলারি গুলো ডাইলেট করে, ব্যথাটা কমে। কিন্তু আমি যেখানে দেখেছি যে মেজাজের ব্যাপার, সেইখানে কিন্তু ক্যারিয়ারটাকে দিতে গেলে আমি মাইন্ডটাকে নিশ্চয়ই গুরুত্ব দেব। মাইন্ডে বলা হচ্ছে কেলি আয়োডের মাইন্ড জেস্টিকুলেটিং, অর্থাৎ হাসি খুশি, স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, হাসি খুশি, রসিকতায় ভরপুর। যে মানুষগুলো না থাকলে কোনো গ্যাদারিং যেন মানে আলুনি থাকে, এই ধরনের কেলি আয়োডের টেম্পারামেন্ট। রসিকতা করে সুন্দরভাবে সকলের সঙ্গে মিলিয়ে মিশে, কিন্তু আবার উল্টো কথাও বলছে হার্শ টেম্পারামেন্ট, রাফ টেম্পারামেন্ট। তাহলে একটা লোক যদি এরকম খুব আমোদে মানুষ হয়, আবার তার হার্শ টেম্পারামেন্ট, সেটার কিন্তু কারণ তার সিমটমে পাওয়া যাচ্ছে। আসলে কেলিয়ারটা খুব কেলি কার্ব বা এর মতো ক্যালিব্রোমের মতো খুব ইয়ে হয়নি, মানে ওয়েল প্রুভড হয়নি, কিন্তু মোটামুটি ভাবে যেটুকু পাওয়া গেছে আমাদের প্রেসক্রাইবিং এর পক্ষে যথেষ্ট। একটা ডিলিউশন আছে ওর, ফিলিংস sadly disturbed, feelings easily disturbed, as if something was always happening to trouble her. Persecutory mania, যেন মনে হচ্ছে সবসময়ই তাকে তার পেছনে লাগা হচ্ছে, তার পেছনে শত্রুতা করা হচ্ছে, তাকে ট্রাবলে ফেলার জন্য কিছু করা হচ্ছে, এই ধরনের একটা ডিলিউশন তার আছে। তো যার এই ধরনের ডিলিউশন থাকবে সে তো ইরিটেবল হবেই। কাজেই ওর যে রাফ টেম্পারামেন্ট, সেটার পেছনে কিন্তু এরকম জিনিস একটা থাকে। আমি আমার এই মুহূর্তে দুটো কেসের কথা মনে পড়ছে। একটি পেশেন্ট জনৈক ঘোষ, মরিগ্রামের, তার জীবের অর্ধেকটা কেটে বাদ দেওয়া হয়েছে ওই ম্যালিগনেন্সির জন্য, ক্যান্সার, এবং ক্যান্সার ডিটেক্টেড হয়েছিল, জীবের অর্ধেকটা কাটা হয়েছে।
সম্ভবত তার কথাগুলো এখন তো বোঝা শক্ত, কিন্তু বোঝা যায় সেই মানুষটার ওরা রিপোর্টে বলছে প্রাইমারি সাইট ছিল থাইরয়েড গ্ল্যান্ড, সেইখান থেকে মেটাস্টাইজ হয়েছে টাংটা ওরা কেটে বাদ দিয়েছে। ওদের পরবর্তী টার্গেট ছিল থাইরয়েড। আচ্ছা ঠিক আছে, আমি যখন এটা পেলাম ওরা আমার কাছে মৌরিতে ওই আমার ক্লিনিক আদলে থাকার সময় ওরা আসতো, তো যখন এই কাণ্ড হলো বলে রাখতো আর অপারেশন করতে চাইছি না, আর বিপুল খরচ, কেমোথেরাপিও করেনি, তো এটা কিছু করা যাবে না। আমি দেখো আমি চেষ্টা তো করতে পারি, তবে সেরকম কোনো কিছু বুঝলে তোমাকে তো সার্জারির কথা ভাবতে হবে। তো সেটা আশ্চর্য ব্যাপার, 4 বছর হয়ে গেল, তার থাইরয়েডের লেভেল সবকিছু এত পারফেক্টলি নর্মাল যে ওরা 6 মাস ছাড়া চেক আপে যাচ্ছে বম্বে, ওরা বলছে না এতটা ভালো যখন আছে এক্ষুনি দরকার নেই, আচ্ছা ইউ ক্যান ওয়েট। এই করতে করতে 4 কি 5টা বছর কেটে গেছে। তো এই ম্যালিগন্যান্সির স্টেজ যেখানে এখানে কিন্তু আমি একমাত্র কেলি আয়োড ওকে 001 থেকে 030, ওকে বলে 040 চলছে এখন। হ্যাঁ, কতগুলো ওষুধ মহাদেব 60 অবধি করেছে, 060 অবধি করে রেখেছে, তার মধ্যে কেলি আয়োড একটা, এবং পেশেন্ট ভালো আছে দেখছি ন্যাচারালি। তো 40 অবধি সে এখন চলছে, ভালো আছে, আমি আর ওষুধ চেঞ্জ করছি না, দিয়ে যাচ্ছি। তার ওজন ভালো, তার খিদে ভালো, তার অ্যাক্টিভিটি ভালো, সে দাপটের সঙ্গে বিজনেস করছে। আরেকটি মনে পড়ছে মহিলাটির, তার থাইরয়েড, তার পলিসিস্টিক ওভারি দুটোই, সে বেশ চেহারাতেও দারাসিং এর মেয়ে বলে বলা যাবে তাকে, আর মেজাজও সে একেবারে সেই বিখ্যাত হয়ে আছেন তো সক্রেটিসের স্ত্রী, সেই এরকম ছিল না সক্রেটিসের বিখ্যাত ঘটনা, সক্রেটিস বাড়ির বারান্দায় বসে আছে, লোকজন দেখলো, হঠাৎ গরম জল এক ডেকচি ভর্তি করে তার মাথায় ঢেলে দিল তার স্ত্রী। কি ব্যাপার? সক্রেটিস হাসলেন, বলে আরে মেঘগর্জনের পরে তো বর্ষণই হয়, হ্যাঁ তার আগেই একটা মেঘগর্জন হয়ে গেছে আর কি, তো তারপরে তো বর্ষণই হয়। তা ওই ওনার বিখ্যাত রসিকতা, যার জন্য ওই মহিলাটির নাম কিন্তু ডিকশনারিতে ঢুকে গেছে, জ্যান্থিপিক ওমেন, মানে ক্যান্টাঙ্কারাস ওমেন, মানে একেবারে ভয়ঙ্কর, শ্রীমতী ভয়ঙ্করী। তো যাই হোক, তো ওই শ্রীমতী ভয়ঙ্করীকে ওর ওই নেচার, ওর ওই ট্রাভেল বা ওর ওই ব্যাপারটা যখন জানলাম, প্রথমে ভেরেট্রাম দিয়েছিলাম, ভেরেট্রাম ঠিকই ছিল, তারপরে কিছুদিন পরে দেখা গেল যে তার দাপটে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়ছে, তার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছে, তার ছেলেটার মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, আমি কেলি আয়োড দেওয়ার পরে কিন্তু এবং সেই মহিলা খুব মানে রীতিমতো, ছেলেটার সঙ্গে আমার একটু রসিকতার সম্পর্ক আছে, তা আমি বলেছিলাম যে দেখ গার্জেন তো, ছেলেটা খুব ভয় পায়, মায়ের ওষুধ দিতে এসছে, মা খুব বকে, আমি দেখ গার্জেন কথাটার সঙ্গে গর্জন কথাটার একটা তো মিল পাওয়া যেতে পারে, তুই অত ভাবছিস কেন, তো মারা ওরকম করে, তো ওকে যাই হোক বুঝিয়ে দিয়েছিলাম। তো সেই তারপরে ওই কেলি আয়োড ওই মহিলাটির ক্ষেত্রে আমার মনে আছে তার কিন্তু পিরিয়ড ইরেগুলারিটি রেগুলার হয়েছে, তারপরে ছেলেটা এখন আর মায়ের সম্বন্ধে কমপ্লেন করে না, কাজে মনে হচ্ছে টেম্পারামেন্টটাও একটু ভালো হয়েছে। তারপরে আমার কাছে জয়েন্ট পেনের জন্য আসতেন, তো তারপরে সেগুলো ভালো আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু ওই টেম্পারামেন্টটাকে ঠিকঠাক ধরা আর এই জয়েন্টস, গ্ল্যান্ডস আর এগুলোর উপরে দেওয়া, আমি মেনলি কেলি আয়োড এই কটা গ্রাউন্ডেই ব্যবহার করে থাকি, এবং যেখানে দেওয়ার সেখানে কিন্তু মার্ভেলাস রেজাল্ট হয়। কেলি আয়োড একটা অসাধারণ ড্রাগ, এবং আমি এই কটা গ্রাউন্ডে ইউজ করে দেখেছি। কেলি আয়োড কিন্তু যেমন আজকের এই আর্থারাইটিসে যেমন ওয়ান্ডারফুল, গ্ল্যান্ডুলার ডিজিজ গুলোতেও ওয়ান্ডারফুল। তো ভাবা যেতে পারে মুখে খাওয়া যে কোনো রকম আলসার, তো এইগুলোতে কিন্তু কেলি আয়োড দিয়ে কখনো ব্যর্থ আমি হইনি। তবে অবশ্যই দেহ আর মন দুটোকেই তো অনুসন্ধান করতে হবে, সেটা অনুসন্ধান করে দিলে সফলতা অনিবার্য। আমার মনে হয় রাখলাম ভাই। Thank you.